ওই আউটবার্সটা না করলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব হতো না। লাস্ট 10 দিন প্রতিদিন আমাকে মিনিমাম 10 লাখ টাকা করে দিতে হবে মানে ইলেকশন নালে হবে না। 10 লাখ টাকা কম, মানুষ 25 লাখ 30 লাখ টাকা পার ডে দিছে। অনেক ফিমেল ক্যান্ডিডেট দাঁড়ান এই কারণে যাতে তিনি পরবর্তীতে মহিলা সংরক্ষিত আসনে কিছুটা সুবিধা পান। যখন প্রয়োজন হয় আমি মাস্তানের মতো আচরণ করি। আপনাকে যখন প্রয়োজন হবে আপনাকে মাস্তান হইতে হবে। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যেহেতু আমি স্বতন্ত্র, মনে হচ্ছিল যেন প্রতিটা আইনের একেবারে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা মেনে আমাকে ক্যাম্পেইনটা চালাতে হবে। একদম প্রথম স্টেপে গিয়েই আমি একটা ডিসক্রিমিনেশনের মধ্যে পড়ে যাই। তারপরে যেটা হয়, আমি একটা ঘটনায় আউটবার্স্ট করে, এটা পুরো বাংলাদেশি দেখেছে। ওই আউটবার্স্টটা না করলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব হতো না। আমার কর্মীকে আমার ওই ফিলটা দিতে হয়েছে যে নো ম্যাটার হোয়াট, প্রশাসন তোমার সঙ্গে যাই করুক, I am there to protect you and I am there to raise my voice against the প্রশাসন। সো আমি যদি ওটা না করতাম আমি আমার 50% ভোট কম পেতাম। সো আমাকে ওটা করতে হয়েছে, ভবিষ্যতে আমি করব। হ্যাঁ, ভবিষ্যতে আমি করবো। এতে আমার শহরে সুশীল নাগরিকরা আমাকে কি ভাবলো না ভাবলো আমার কিছু করার নেই, বিকজ ওই জায়গায় গিয়ে না দাঁড়িয়ে পলিটিক্স না করলে এটা বোঝা সম্ভব না। শহরে বসে অনেক কিছু ভাবা যায়, কিন্তু ওই অন দ্য স্পট না থাকলে এটা বোঝা যায় না মাঠ পলিটিক্সটা আসলে কি। প্রতিদিন লাস্ট 10 দিন প্রতিদিন আমাকে মিনিমাম 10 লাখ টাকা করে দিতে হবে মানে ইলেকশন নালে হবে না। আচ্ছা, এই টাকাটা যে কারা পাচ্ছে, কোথায় যাচ্ছে, এটা কি দিন শেষে ভোটারের কাছে পর্যন্ত যাচ্ছে কিনা, এইটা আসলে একটা ক্যান্ডিডেট জিজ্ঞেসও করতে পারে না। কারণ যাদের হাতে টাকাটা দিচ্ছে তাদেরকে এই প্রশ্ন করা মানেই হলো যে আপনি তাদেরকে অবিশ্বাস করছেন এবং তারা আগামীকাল আপনার কাজ করবে না বা নাও করতে পারে। সো এই যে লাস্ট 10 দিনের একটা কোটিখানেক টাকার ধাক্কা, এই কথাটা কেউ বলবে না, কিন্তু এটা বাস্তব। 10 লাখ টাকা কম, মানুষ 25 লাখ 30 লাখ টাকা পার ডে দিছে। হ্যাঁ, পার ডে। এবং অনেকে শুরু, আমারটা যেমন আমি হয়তো লাস্ট 7 দিন 8 দিন আমি এই খরচটা চালাইছি, অনেকে চালাইছে লাস্ট 20 দিন। তো তারটা কত আসে একবার চিন্তা করেন। এখন এই জায়গাটাতে একজন নারী পিছিয়ে পড়বেন, এই টাকাটা সে কোথা থেকে আনবে? তার উপরে এই বিনিয়োগটা কে করবে? কারণ বিনিয়োগ তখনই করা হয় যখন সেখান থেকে মুনাফা তুলে নেওয়া যাবে। তো একজন ফিমেল ক্যান্ডিডেটের উপর না সে নিজে আস্থা রাখে, which is true, অনেক ফিমেল ক্যান্ডিডেট দাঁড়ান এই কারণে যাতে তিনি পরবর্তীতে মহিলা সংরক্ষিত আসনে কিছুটা সুবিধা পান। সো না তিনি নিজে আস্থা রাখেন, না তার পরিবার আস্থা রাখে, না সমাজ আস্থা রাখে, তাহলে আর বিজনেস কমিউনিটি আস্থা রাখতে যাবে কেন? সো তার ফান্ডিংটা খুব সহজ হয় না। এই ফান্ডিং এর জায়গায়, টাকার জায়গায় একটা মেয়ে প্রথমে পিছিয়ে পড়ে। 2 নম্বর পিছিয়ে পড়ে হচ্ছে যখন সে ক্যাম্পেইনে যাবে তখন তাকে প্রত্যন্ত এলাকায় যেতে হবে। আমার কনস্টিটিউয়েন্সিতে এরকম গ্রাম আছে যেই গ্রামে আমাকে নৌকা নিয়ে যেতে হবে এবং সেই নৌকার যাত্রাও প্রায় 1-1.5 ঘন্টা। যাওয়ার পর ওখানে কোনো রাস্তা নাই, আমাকে একটা অটোতে উঠানো হবে এবং সেই অটো মানে কোনো রাস্তা না, ওটা একটা মাটির বা ধুলার একটা স্তূপ যেটা ভিতর দিয়ে অটোটা যাবে এবং আমাকে ওই অটোটা ঠিক রাখার জন্য 2 পাশে 3টা করে কর্মী থাকতে হবে। একবার এইদিকে হেলে যায়, ও ঠেলা দেয়, আবার ওইদিকে যায়, আবার ওই দিক থেকে ঠেলা দিয়ে এদিকে আসে। এখন বাংলাদেশে কোন পরিবারটা তার মেয়েকে এখানে অ্যালাউ করবে? আল্লাহর অশেষ রহমত, আমার পরিবার বলতে আসলে কিছু নাই। না থাকবার কারণে যেটা হয়েছে, আমার দায়িত্ব আমার জবাবদিহিতাও আমার কাছে। সো আমাকে কোনো বাড়তি প্রশ্ন মানেই হলো এনার্জি লস, মানে আমাকে জব দিতে হবে, ভাবতে হবে, ওইটার আবার কাউন্টার কথার জব, এত এনার্জি আমার নাই, এত এনার্জি আমার এই খাতে অন্তত খরচ হয় নাই। সো এই যে বাধাগুলো প্রতিটা পদে পদে এটা একটা নারীর জন্য সত্যি মানে পাহাড় জয়ের মতো। ভোটার আপনার উপর ভরসা একদিনে রাখবে না। ভোটার কিন্তু ন্যায্যতা চায় না, মানে ন্যায্যতা চায় না আমি ওভাবে মানে বলতে চাচ্ছি যেটা যে
ভোটার অত ন্যায় অন্যায় বিবেচনা না করে চিন্তা করে তাকে কে প্রোটেক্ট করতে পারবে। সো আপনাকে ওই স্ট্রং ভয়েসটা হয়ে ওইটা প্রেজেন্ট করতে হবে যে আমি তোমাকে সকল অডস থেকে ইন নিয়ার ফিউচার আমি তোমাকে প্রোটেক্ট করব। I'll be there for you no matter what. যখন প্রয়োজন হয় আমি মাস্তানের মতো আচরণ করি। হ্যাঁ, that is how I am. It's not that I've been taught to work like that, but that's how I am. I was born in that way. So আপনাকে যখন প্রয়োজন হবে আপনাকে মাস্তান হইতে হবে। এখন এটা অনেক আমাদের সুশীল ভদ্র মেয়েদের পক্ষে সম্ভব হয় না, তো তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা রাজনীতিটা করবেন না। বাংলাদেশের রাজনীতি এইটাই। হ্যাঁ, বদল কি করে হবে? বদল কখনো দল বেঁধে ঝাঁক বেঁধে হয় না। বদলের আওয়াজ একটা দুইটা পা থেকেই শুরু হয়। বাংলাদেশে উপমহাদেশে বিধবা বিবাহের প্রচলন কিংবা সতীদাহ প্রথার বিলোপ ওই রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর একজন দুজন ব্যক্তি আওয়াজটা তুলেছিলেন। এখন সেটা কিন্তু আর নাই সমাজে। সো ওই একজন দুজন ব্যক্তি পরিবর্তনটাকে আনবে। সো আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি এই কয়টা জায়গা সেট করতে পারেন, যখন যেমন তখন সেরকম হওয়া, এবং ভোটারকে ওই আশ্বস্ত করার জায়গাটাতে আশ্বস্ত করা যে আমি 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 তোমার সাথে থাকবো, যেটাই হোক না কেন আমি তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করব, তাহলেই ভোটারকে আপনি আপনার বিশ্বস্ততায় আনতে পারবেন। আমার এখানে যেটা সুবিধাজনক হচ্ছে, আমি 3.5 বছর এমপি ছিলাম এবং 3.5 বছর আমি কনস্ট্যান্টলি আমার কনস্টিটিউয়েন্সিতে কাজ করেছি। আমি এক পয়সাও লুট করি নাই। সো ওইটার একটা ইমপ্রেশন তাদের মাঝখানে ছিল যে এই ভদ্রমহিলা আসলে এখানে লুট হবে না, কোনো দুর্নীতি হবে না, এইটুকু বিশ্বাস তাদের ছিল। সো আর ঢাকার ইলেকশন গ্রামের ইলেকশন পুরো আলাদা। আমার অভিজ্ঞতার সাথে আসলে ঢাকার অভিজ্ঞতা মিলবে না। সিকিউরিটি নারী হিসেবে অনলাইন হ্যারাসমেন্ট, ভীষণ রকম অনলাইন হ্যারাসমেন্ট, এবং এটা তো আসলে আমার জন্য নতুন না। আমার বোনেরা এখানে যারা আজকে উপস্থিত আছেন, আপনারা পলিটিক্স করছেন 2 বছর, 1 বছর, 3 বছর, মানে মোস্টলি আফটার 5th অগস্ট এক্সেপ্ট লিমা আপা অ্যান্ড আপা হাবিবা আপা। কিন্তু আমার এক্সপোজারটা তো আসলে হয়েছে আজ থেকে আরো 15 বছর আগে। তো এই হ্যারাসমেন্ট যখন শুরু হয় তখন আমার বয়স হয়তো early 30s. I'm a single woman. So it is so easy to attack. It is so easy to assassinate. It is so easy to spread any and every rubbish. আমরা এখন অনেকে হয়তো ডিপ ফেক তারপরে কি ছবিকে কি বলে এআই, হ্যাঁ এগুলো এখন আমরা আস্তে আস্তে সচেতনতা হচ্ছে ধীরে ধীরে, কিন্তু 15 বছর আগে তো ভাই এটা ছিল না। তো আমি তো I have gone through all the ways এবং I have experienced all the dirty things. এখন আমাকে এটা আসলে আর একেবারেই আমার কিছু যায় আসে না। আমি রেজিস্ট্যান্ট একদম। আমার একটা উদাহরণ খুব মজা লাগে যে চিন্টু চণ্ডীগড়ে বসে তার জীবনের সকল ব্যর্থতা নিয়ে ভাবতে ভাবতে আপনার উপরে হিংসায় জ্বলে পুড়ে কি লিখলো, তাতে আসলে একজন মেঘনা আলম বা একজন জারা বা একজন নাবিলা কিচ্ছু যায় আসে না। মানে নাবিলার জীবনের সাথে বা মেঘনার আলমের জীবনের সাথে ওই চণ্ডীগড়ের চিন্টুর কোনোদিন দেখাই হবে না। তো কি ভাবলো ওর জীবনের সব ব্যর্থতা নিয়েও আসলে আপনার উপর ঝাঁপায় পড়ে কি লিখলো, তাদের কিচ্ছু যায় আসে না। সো বাট এটা তো আসলে আমি তো রেজিস্ট্যান্ট হয়েছি, আমাকে হতে হয়েছে। এখন এটা আমি কেন আশা করবো যে সবাই এই অন্যায় এই জঘন্য বিষয়ের সাথে রেজিস্ট্যান্ট হবে? সো সেখানে আমার মনে হয় স্টেটের একটা ইন্টারফারেন্সের ব্যাপার আছে, সিকিউরিটি ইন্টারফারেন্সের ব্যাপার আছে। আমরা জানি যে আমাদের এনটিএমসি বলে একটা প্রতিষ্ঠান আছে, তারাই বা কি করে আমি ঠিক আসলে জানি না। তো এগুলো নিয়ে আমার মনে হয় যে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কাজ করবার ব্যাপার আছে। আমাদের দেশের যারা ফেমিনিজম অ্যাক্টিভিজম করেন, কেন যেন তারা মনে করেন যে শাহবাগে গিয়ে 2টো সিগারেট খেলেই ফেমিনিজম প্রতিষ্ঠিত হবে। ফেমিনিজম ইজ নট দ্যাট, ফর গডস সেক। হ্যাঁ, আমি একজন শক্ত ফেমিনিস্ট বলবো আমার সেই গার্মেন্ট ওয়ার্কার বোনকে যে সকাল 7টার সময় কাজে যায় আর সন্ধ্যাবেলা বাজার করে ঘরে ফিরে রান্না করে তার ফ্যামিলিকে চালায়। ফেমিনিজমের এক্সাম্পল আমার কাছে তারা। আমি এই কথাটি বলছি এই দুঃখ থেকে
যে আমাদের প্রত্যেকের উপরেই কোনো না কোনোভাবে আঘাত এসছে, কিন্তু আমি কোনো নারী সংগঠনকে কোনোদিন কোনো একটা শব্দ আমাদের পক্ষে বলতে শুনি নাই। এটা তাদের উপরে যখন কিছু সুপারফিশিয়াল কোনো ইনসিডেন্ট হয়, তারা তখন কিছু সুপারফিশিয়াল প্রোটেস্ট করে, বাট দ্যাট ডাজন্ট রিয়েলি হেল্প এনি ওমেন টু মুভ ফরওয়ার্ড, এইটুকুই বলবো।